সুন্দর, পাশ দিয়ে নদী, ঠিক অনেকটা লোয়ার মাস্তাংয়ের ফিলিং দিয়ে দিচ্ছে। যে রাস্তাটা গুগল ম্যাপে শো করছে সেই রাস্তাটা অ্যাকচুয়ালি নদীর সাথে গিয়ে মিশে যাচ্ছে। এইখান থেকে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে পেলিং যাওয়ার অল্টারনেটিভ রুট কোনটা। এইখানটা এটা নাকি একটা মানুষের নাক ডাকা। জিন্দগি বড়ি হনি চাইয়ে, লম্বি নেই। সকাল 5:30 আর আমার গলাটা বসে গেছে, তার কারণটা হচ্ছে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি। গুড মর্নিং ফ্রম ছায়াতাল। এটা হচ্ছে আমাদের রুম। এই রুম থেকে বেরিয়েই এই ব্যালকনি, আর এই ব্যালকনির সাথে সাথে দেখতে পাচ্ছ কি জানি না, কাঞ্চনজঙ্ঘা। অসম্ভব। ব্যালকনি থেকে বেরিয়ে মানুষ কি না কি দেখে, আর আমি কাঞ্চনজঙ্ঘা দেখছি। শুনেছিলাম ছায়াতালের এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো ভিজিবল হয়, বাট হোমস্টের ব্যালকনি থেকে যে এত সুন্দর ভিজিবল হয়ে যাবে এটা একদম ভাবতে পারিনি। তো যারা আসছো তারা খুব ভালোভাবে, এখানের প্রত্যেকটা হোমস্টে দেখি খুব ভালোভাবে এরকম ভিউ পাওয়া যায়, এবং ইভেন ব্যালকনি থেকে পাওয়া যায়। অনেক হোমস্টেতে তো জানলা থেকে পাওয়া যায়। তারা ফিল করার জন্য রেডি থাকো। আমার মতো পাগল, মানে কাঞ্চনজঙ্ঘা পাগল মানুষ প্রায় আধ ঘন্টা আমি এখানে বসেছিলাম, জাস্ট ব্লগিংটা স্টার্ট করতে পারিনি। কাঞ্চনজঙ্ঘার দেখাটার মানে এরকম ভিউ তো অনেক দেখেছো, দেখো এবার সিনেম্যাটিকটা দেখো। তো শুধু আমি একাই নই, আমার সাথে সাথে যারা মানে আমার কম্পেনিয়ানরাও, দেখো তাদের অবস্থা, এই হচ্ছে তাদের অবস্থা। হ্যালো, গুড মর্নিং। দ্যাটস দ্য ভিউ। প্রায় আধ ঘন্টা ধরে আমরা বসেছি, আর এই ভিউটাই শুধু পেয়ে যাচ্ছি তখন থেকে। তো নর্মালি নেপালি ভাষায় এদেরকে মানে এই গোটা পিকটাকে, গোটা রেঞ্জটাকে কাঞ্চনজঙ্ঘাই বলা হয়, বাট এখানে লিম্বু উপজাতির একটা আলাদা নাম আছে। এই নামটা আমি উচ্চারণ করতে গেলে হয়তো আমি তোদলাবো, তো বলে রাখি নামটা হচ্ছে সেওয়া লিঙ্গমা অর সেওয়া লুঙ্গমা, কিছু একটা ছিল নাম, যেটা আমার ঠিক মনে পড়ছে না। তো এই কাঞ্চনজঙ্ঘার অ্যাকচুয়াল টার্মটা এসছে হচ্ছে কাঞ্চনা অ্যান্ড জঙ্ঘা, অর্থাৎ কাঞ্চনা মানে হচ্ছে গোল্ড, আর জঙ্ঘা মানে বা জঙ্ঘা অর্থাৎ গঙ্গা, মানে গঙ্গা মানে নদী। তো যে নদীটা ওখানে ফ্লো করে এবং সেটা খুবই মানে চিকচিকে, অর্থাৎ গোল্ডেন কালারে দেখতে লাগে। তো সেই নামের সূত্রেই এই পিকের নাম দেওয়া কাঞ্চনজঙ্ঘা, অর্থাৎ কাঞ্চনা অ্যান্ড গঙ্গা অর জঙ্ঘা মিক্স আপ। তো হিয়ার ইজ শি। এটা হচ্ছে মানে অনেক পার্টে বিভক্ত কাঞ্চনজঙ্ঘা। এইটা হচ্ছে মেন পার্ট, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা মেন, 8586 মিটার উচ্চতা। এটা কাবরু কাবরু সাউথ, কাবরু নর্থ, আর এইদিকে পান্ডিম ঢাকা পড়ে গেছে। পান্ডিম যেমন ঢাকা পড়েছে, সঙ্গে সঙ্গে এইদিকে আমাদের মাউন্ট কুম্ভকর্ণ ঢাকা পড়ে গেছে। তো এই হয়ে গেছে এখনের স্টেটাস। তো এইখানে আমরা বসেছিলাম, এখান থেকে বসেই এই ভিউটা নিচ্ছিলাম।
ম্যাসমারাইজিং লাগছে, আলাদাই লাগছে ফিলিংটা। তো চলো এনজয় করো এই চারিপাশে পরিস্থিতির একটা টাইম ল্যাপস। এটা নাকি একটা মানুষের নাক ডাকা। এই যে আসি, এটা আমার নাক, ওটা আমার ডাকা। মানুষ কি হারে ঘুমালে এইভাবে নাক ডাকতে পারে। তো যাই হোক, যে টলারেট করছে তাকে হ্যাটস অফ। আচ্ছা, তো যাই হোক, এখানে আমরা খেতে বসেছি, এখন বাজে হচ্ছে 8:57। আমাদেরকে এখানে ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্টের মধ্যে কিছুই মানে হেভি কিছু নয়, জাস্ট লুচি পুরি, মানে পুরি আর সবজি আর ডিমের এই যে সেটাকে বাবুসোনা ভালোভাবে দেখছে, কেন ডিমটা সেদ্ধ খায় না। তো দিক আরো দিয়ে এবার এখান থেকে বেরোতে হবে। প্রায় 9টা ভেবেছিলাম, বাট 9টাতে তো হয়ে উঠবে না, কারণ ব্যাগ এখনো আনপ্যাক আছে। ব্যাগগুলোকে আমাদের লাগেজগুলোকে বাঁধতে হবে, তো সেগুলোকে বেঁধে দেন বেরোবো। তো এই যে এটা হচ্ছে সবজি আর এইখানে আছে পুরি, অমরেশ পুরি নয়, অভিজিৎ ডিম পেড়েছে, ওরা খাবো। অভিজিৎ ডিম পেড়েছে 5টা না করে ডিম, 5টা ডিম পেড়েছে অভিজিৎ। নিজের ডিমগুলো নিজে খেতে পারবে না বলে আবার একটা ভাজা ডিম চেয়েছে। আচ্ছা, এই হলো প্রপার্টি মানে একটা হচ্ছে, এটা হচ্ছে লন, আর এই হচ্ছে প্রপার্টি, এটা ডাইনিং এরিয়া, আর এখানেও একটা হোমস্টে মতো আছে। এখান থেকে ভিউইংটা মানে নর্মাল ভিউটা খুব সুন্দর। তো দাদা হচ্ছে হোমস্টের ओनर। दादा आपका नाम? हेलो, पारस बिस्टा। पारस, अच्छा दादा, आपका इस जगह का सीजनल ऑफ सीजनल रेंट कैसा है? हमारा नॉर्मली हम 1400 पर हेड ले रहे हैं। मतलब इसमें 3 टाइम्स का ब्रेकफास्ट हो गया, लंच और डिनर इसमें इंक्लूडेड है, और स्नैक्स वगैरह भी इसमें ही। ऑफ सीजन में भी सेम? ऑफ सीजन में भी सेम है, और अगर 3 डेज का हो गया तो हम थोड़ा सा कंसेशन उसमें 3 नाइट्स का में से हम मिला लेते हैं, और अगर लंच वगैरह बाहर करके आना चाहता है तो भी उसका भी हम कंसेशन उसमें हो जाता है उस हिसाब से। तो नियरली यही 1200 से 1400 का रेंज में हो जाता है। फुल मील में आपको 1400 पड़ जाता है, और कोई लंच नहीं कर रहा है और कोई कुछ स्किप कर रहा है तो उसमें हम कंसेशन कर देते हैं। ओके, थैंक यू। फिर आएंगे, फिर मिलेंगे, ठीक है। তো এই হলো ব্যাপার। তো নর্মালি সিজনাল অফ সিজনাল রেন্ট তোমাদের ওপর ডিপেন্ড করছে, মানে নর্মালি এখানে 1200 থেকে 1400-র মধ্যে পুরো ব্যাপারটা হয়ে থাকে আর কি। তোমরা যদি বাইরে থেকে লাঞ্চ করে আসো তাহলে সেইটা যদি আগে থেকে বলে দাও, দেন অবভিয়াসলি কনসেশন করে দেওয়া হবে। তো দাদা খুব ফ্র্যাঙ্ক, খুবই ভালো মানুষ, আমাদের অনেক হেল্প করেছেন। তো এই হলো গল্প। এবার যাবো জাস্ট ব্যাগটাকে বাঁধতে। তো একেবারে মোটর ব্লগিং সেটাবে, চলো টাটা। তো ফাইনালি বাজে হচ্ছে 10:08, আর সবাই এই জাস্ট রেডি হয়েছি, এবার জাস্ট বেরিয়ে যাবো আর কি। তো পেছনে হচ্ছে আমাদের এই হোমস্টে, আর এখান থেকে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছিলো যে সান্দাকফু বলছি কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো যাই হোক, এখন আবার নামতে হবে। 7 কিলোমিটার রাস্তাটা খুবই খারাপ, অফ রোড প্যাচে ভর্তি পুরো। তো সেটাকে সারভাইভ করে নামবো। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পেলিং এখান থেকে ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 35 কিলোমিটার কাছাকাছি। যাত্রাপথে যে সমস্ত ভিউ পয়েন্টগুলো পড়বে সেগুলো দেখতে দেখতে যাব। আর তো চলো সামনে গিয়ে কথা বলি। নাবার রাস্তা দিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা এখন ভিজিবল নয়, সামনে পুরো মেঘ ঢেকে গেছে, আর এটাই হচ্ছে খলনায়কের কাজ করে দেয় আর কি। তো যাই হোক, কিছু কিছু পার্ট বেরিয়ে আছে যেগুলো দেখা যাচ্ছে না, বাট পুরো সামনে থেকে ক্লিয়ার স্কাইতে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। দারুণ জায়গাটা। আমার তো ছায়াতাল খুব পছন্দ হয়েছে। তো তোমরা যারা যারা আসতে চাইছো ছায়াতাল, অবভিয়াসলি আগে থেকে বুকিং করো, চলে এসো, দারুণ জায়গা। তো হোটেল থেকে জাস্ট মোটামুটি 700 মিটারের মতো এসেছি, জাস্ট 700 মিটার। তারপর থেকে একটা রাস্তা ওপরে উঠে যাচ্ছিলো, সেই রাস্তা দিয়েই চলে এসেছি হচ্ছে রিয়ংসের সিরিজঙ্গা স্ট্যাচু। আমি সমস্ত ডিটেলস, মানে এই মহাত্মার সমস্ত ডিটেলস আমি গিয়ে বলছি। তার আগে এখান থেকে টিকিট নিতে হবে, টিকিট নিয়ে তারপরে ওপরে আমাকে উঠতে হবে।
তো চলো উপরে গিয়ে সমস্ত জিনিসটাকে দেখাই, আর ততক্ষণে তোমরা এনজয় করো এই সিনিক বিউটিটাকে। চলো। তো এই হচ্ছে এন্ট্রান্স আর পাশ দিয়ে রাস্তা। আচ্ছা, একটা জিনিস দেখিয়ে দিই, এখানে এন্ট্রান্সের জন্য পার হেড এই যে 30 টাকা করে লেগেছে, আর টাইম সকাল 7টা থেকে রাত্রি 7টা পর্যন্ত। তো আমরা টোটাল আছি 5 জন, আমাদের হচ্ছে লেগেছে এখান থেকে 150 টাকা। তো এইগুলো সব এখন আন্ডার কনস্ট্রাকশান, এখানে পুরোপুরি স্কাই ওয়াকের কাজ চলছে। আর এই হচ্ছে স্ট্যাচু, সামনের দিক থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ওপেন দেখায়। তো এখানে দুটো স্কাই ওয়াক হচ্ছে, একটা এইখানে আর একটা হচ্ছে সিংসোর ব্রিজে। সিংসোর ব্রিজটা মানে ওর একটা ইতিহাস আছে। সিংসোর ব্রিজ হচ্ছে এশিয়ার দ্বিতীয় আর সিকিমের হাইয়েস্ট ব্রিজ। তো ফাইনালি যেখানটায় এসে পৌঁছেছি সেটা হচ্ছে এই যে স্ট্যাচুর একদম পাদদেশে, আর এই দিক দিয়ে তৈরি হচ্ছে নতুন স্কাই ওয়াক, আর ওই দিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। তো সিরিজুঙ্গা স্ট্যাচু, পুরো নাম মহাত্মা ইয়াংসে সিরিজুঙ্গা। তো তিনি ছিলেন একজন লিম্বু প্রজাতির লোক। তিনি প্রথম যখন এইখানে এসেছিলেন, মানে সিকিমে এসেছিলেন, তখন তিনি চেষ্টা করেছিলেন তার সংস্কৃতি, তার ধর্মীয় আচার অনুচারণ, তার শিক্ষা, সমস্ত কিছু এইখানকার নানা প্রজাতির মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। সেখানেও বাধা সৃষ্টি করে এখানকার কিছু লামা প্রজাতির লোক। তো তারা তাকে এখান থেকে মানে তাকে ধরার জন্য রীতিমতো হন্যে হয়ে চারিদিকে খুঁজতে থাকে, মেরে ফেলার জন্য। তো তিনি এখান থেকে প্রাণ ভয়ে তাকে বেরিয়ে যেতে হয়। তিনি চলে যান হচ্ছে এখান থেকে কালেরিসু নদীর ধারে কোনো মোহনাতে। তো সেইখানে তিনি গা ঢাকা দিয়ে অনেক দিনই থাকেন, কিন্তু আলটিমেটলি তাকে খুঁজে পাওয়া যায় এবং সেইখানেই তাকে গাছের বেঁধে এবং বিষাক্ত পোকামাকড়ের মাধ্যমে তাকে মেরে ফেলা হয়। তো ইনিই হচ্ছেন তার নাম অনুসারে বা তার স্মৃতির উদ্দেশ্যে এই স্ট্যাচু তৈরি করা মহাত্মা ইয়াংসে সিরিজুঙ্গা। তো এই হচ্ছে এখানকার ইতিহাস, এখানকার বৈশিষ্ট্য। তো এই হচ্ছে মহাত্মা ইয়াংসে সিরিজুঙ্গার ফটো। এইখানে আঁকাগুলো মানে পুরো তার জীবন কাহিনীটা বর্ণনা করে দেন। এখানে তিনি বসে তিনি শিক্ষা প্রদান করছেন। আচ্ছা, এই দিকে আসি। এই দিকে তাকে লামা প্রজাতির লোকেরা খুঁজে পেয়েছে কোনো গাছের তলায়। এই নদীটা হচ্ছে কালেরিসু নদী। আর এইখানে অবভিয়াসলি তার মানে শিষ্যদেরকে তিনি সংস্কৃতি বা শিক্ষাচারণা শেখাচ্ছেন। আরও একটু এগিয়ে যাই, এখানে কোনো একটা জলপ্রপাত বা যেখানে হয়তো তিনি লুকিয়েছিলেন সেটা ডেসক্রাইব করছে। আর এইখানে তেনাকে গাছে বেঁধে তীরবিদ্ধ করে মারা হয়েছে, কিন্তু আমি শুনেছিলাম বিষাক্ত পোকামাকড়। তো যাই হোক, এইখানে হচ্ছে তাকে তীরবিদ্ধ করে মারা হয়েছে। তো ফাইনালি এখন বাজে হচ্ছে 11:23, আর আমাদের এই সবে জাস্ট সিরিজুঙ্গা স্ট্যাচু ভিজিট করা হলো। আর ব্যাপারটা হচ্ছে আজকে রাস্তায় তেমন কিছু ভিউইংয়ের ব্যাপার নেই, তো সেই জন্য শুধুমাত্র চেষ্টা করছি যে একটু টাইম স্পেন্ড করে যেতে। তো এখান থেকে ডাইরেক্ট যাব পেলিংয়ের ডিস্টেন্স মোটামুটি 35 কিলোমিটার। আগেও বলেছিলাম আমাদের হোমস্টে থেকে ছিল, এখান থেকে নিয়ার অ্যাবাউট ওই 34 কিলোমিটারের কাছাকাছি হবে। তো ব্যাপারটা একটা গল্প হয়েছে। গল্পটা হচ্ছে যে ডেন্টাম থেকে আমাদের রাস্তাটা একটু অন্যদিকে চলে গেছে। কারণটা হচ্ছে যে রাস্তাটা গুগল ম্যাপে শো করছে সেই রাস্তাটা অ্যাকচুয়ালি নদীর সাথে গিয়ে মিশে যাচ্ছে। সকলের কমপ্লেন দেখা দিচ্ছে ব্যাপারটাতে। সেই জন্য আমরা কি করেছি, আগে থেকে সবাইকে জিজ্ঞাসা করেছি। তারা বলেছে যে ডেন্টাম পর্যন্ত তোমরা যাও, ওখান থেকে গিয়ে কাউকে জিজ্ঞাসা করে যেতে হবে। তো এই হলো গল্প। তো চলো এগোই, আরও কিছু ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো রাস্তার মাঝখানে ইনফরমেশন শেয়ার করব। কালকে এইসব রাস্তা দিয়ে গেছিলাম রাত্রেবেলা, মানে শুধু এরকম কাঁকড়, নুড়ি পাথর আর ভাঙা রাস্তা। ও ভাই,
মানে এখান থেকে বেশি নয়, মাত্র 7 কিলোমিটার গেছিলাম, বাট এই 7 কিলোমিটারটাই না গম ভেঙে দিয়েছে। সো ছায়াতাল থেকে বেরিয়ে নিলাম হচ্ছে বাঁদিক, ডান দিক দিয়ে আমরা অলরেডি এসেছিলাম, তো বাঁদিক নিলাম পেলিংয়ের দিকে। এবার একটা জিনিস বলি, যেটা আমাদের কালকে ভিজিট করা হলো না যেহেতু রাত্রি হয়ে গেছিলো। ছায়াতাল দিয়ে আসতে, মানে ছায়াতালের দিকে আসতে গেলে পরে হচ্ছে রিনচেনপং মনেস্ট্রি আর ব্রিটিশ বাংলো। তো একটা একটা করে আসি। এই হচ্ছে রিনচেনপং মনেস্ট্রি। তো এই মনেস্ট্রির গল্পটা হচ্ছে, এইখানে একটা আদি বুদ্ধ দেখা যায়। মানে আদি বুদ্ধ মানে হচ্ছে এটাকে, এই মূর্তিটাকে পুরুষ আর নারীর মিক্সিং বা মিশ্রণ বলা হয়। তো যাই হোক, এই মনেস্ট্রিটা স্থাপিত হয়েছিল 1730 সালে, গাডাকপা লামার দ্বারা এটা স্থাপিত হয়েছিল। আর একটা কথা বলে রাখি, এইখান থেকে ওই মনেস্ট্রির কাছেই পড়বে হচ্ছে ব্রিটিশ বাংলো, এরকম। তো এই ব্রিটিশ বাংলো একটা হিস্ট্রি আছে, যদিও আমি যেগুলো যেতে পারলাম না, বাট তোমাদেরকে সাথে হিস্ট্রিগুলোকে তো শেয়ার করতেই পারি। তো এই ব্রিটিশ বাংলোর পাশে একটা লেক আছে। তো ব্রিটিশ বাংলোর ব্যাপারটা কি, মেন ব্যাপারটা হচ্ছে, যখন ব্রিটিশরা ভারতে এখানে এসেছিল, তো তারাও চেয়েছিল সিকিমের নিজেদের আধিপত্যটা স্থাপন করবে আর কি। তো সেই জন্য ওখানে একটা বাংলো বানিয়েছিল, সেটাই এখন ব্রিটিশ বাংলো নামে পরিচিত। আর কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দারা তাদের আধিপত্য কিছুতেই মেনে নিতে পারছিল না। সেই জন্য তলার একটা লেক থেকে, যেখান থেকে প্রত্যেক দিন ব্রিটিশদের কাছে জল যেত, মানে পানীয় জল তারা সরবরাহ করতো, সেইখানের সেই লেকেতে বিষ জাতীয় কিছু জিনিস মিশিয়ে দেয়। তার ফলে কি হয়, সমস্ত ব্রিটিশরা সেখানে মারা যায়। তো তখন থেকেই সেই লেকটার নাম হয়ে ওঠে পয়জন লেক। সেই লেকটা এখনও পর্যন্ত আছে ওখানে, এবং তার জল এখনও পর্যন্ত অ্যাবান্ডান, মানে কেউ সেই জল খায় না বা নামেও না। তোমরা যারা এখানে কালুক ভিজিট করছো, রিনচেনপং ভিজিট করছো বা ছায়াতাল ভিজিট করছো, তারা অবভিয়াসলি কিন্তু ওই দুটো জায়গা দেখে এসো। কিন্তু আমরা কালকে রাত্রি যেহেতু হয়ে গেছিলো এবং আমরা জায়গাটাকে স্কিপ করে দিতে বাধ্য হয়েছিলাম। তো হোটেল থেকে বেরিয়ে হয়ে গেছে 12টা 9, আর টোটাল হয়ে গেল হচ্ছে 12 কিলোমিটার। তো এই যে পড়ে গেছি একদম মেন রোডটাতে। তো রাস্তা সুন্দর, মাখন রাস্তা। তো সেই রাস্তার মজা এইভাবে তো আসবে না, এনজয় করো সিনেম্যাটিকগুলোকে। তো এসে পৌঁছেছি হচ্ছে ডেন্টাম ভিলেজ, আর ওই ওপর থেকে আমরা নেমেছি। মানে গোপ্রো দেখাতে পারবে না, বাট খালি চোখে ইজিলি দেখা যাচ্ছে যে ওপর থেকে আমরা নেমেছি। আর এইখান থেকে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে পেলিং যাওয়ার অল্টারনেটিভ রুট কোনটা। আচ্ছা, তো এইখান থেকে রোডটা ভাঙছে তলার দিকে, তো তলার দিকে যাচ্ছে পেলিং, আর ওপর দিকে কোনো একটা ফরেস্ট সামথিং, ডেন্টাম ফরেস্ট ওপর দিকটায় ওয়াইল্ড লাইফ ব্যাচেস দেখলাম। তো তলায় এখান থেকে যাচ্ছে হচ্ছে পেলিং। এবার জানি না, এই রুটটা তো একটাই রুট যাচ্ছে, এবার খারাপ কোথায় কোথায় কি দেখতে হবে। ওকে ওকে, ঠিক আছে। ওপর দিয়ে একটা কোনো রাস্তা আছে বলছে। এই কাঠটাতে ডান দিকে কাঠটাতে মনে হয় কোনো রাস্তা আছে, দেখিস। তো এই বোঝা গেল এইখানটাতে হচ্ছে বন্ধ মেন রাস্তা, যেটা হচ্ছে গুগল ম্যাপে শো করছে। দাঁড়াই বেরিয়ে জায়গা। ও এইটা পেলিং নিয়ে যাবে। ও ভাই সাহেব, আর এই নদীটার নাম হচ্ছে ডানতেম রিভার। যে মানে যে নামে ভিলেজটা ছিল ডেন্তাম রিভার। ও রাস্তা তো পুরো হরিবোল, বাপরে বাপ, সুন্দর। পাশ দিয়ে নদী, ঠিক অনেকটা লোয়ার মাস্তাংয়ের ফিলিং দিয়ে দিচ্ছে। ও এই তো ব্রিজ, এইখান দিয়ে কভার করতে হবে। ও ব্রিজ কোথায়, তো ওয়াটার ক্রসিং। জয় ঠিক আছে, চল।
তো যেখান থেকে ভিডিওটাকে কন্টিনিউ মানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি আর কি। রাস্তাটাকে আমি পুরোটা দেখাতে চাইছি যে এখান থেকে পেলিংয়ের কীভাবে গল্পটা করতে চলেছে, কেন এখান থেকে আবার একটা ডান দিকে ঘোরাবে বলছে, পুরো মনে হয় ঘুরিয়ে ওপর দিকে ব্রিজে তুলবে যতটা আমার মনে হচ্ছে। ইয়ে এখান থেকে না পেলিং কি यहाँ से পেলিং পেলিং তো চলো ঠিকই ধরেছিলাম, এখান থেকে এই ব্রিজটাতে উঠতে হবে, উঠে উল্টো দিকের পাহাড়টা দিয়ে পেলিং নিয়ে যাচ্ছে। তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা যে কোন খান দিয়ে ঠিক এখন মানে এই রিসেন্ট টাইমে তোমরা এলে কোন খান দিয়ে ব্যাপারটাকে ভিজিট করতে পারছো। তো এসে গেছি ছাঙ্গে ওয়াটারফলস, আর এইটা দিয়ে গিয়ে ওপরে ফটো তোলা যায়। ফলসটা কি ওপর থেকে পড়ছে, বাপরে বাপ। তো এই হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। ক্যামেরার লেন্সে জল অলরেডি পড়া স্টার্ট হয়ে গেছে। তো এখানেই এই ভদ্রলোকেরাই প্যারাগ্লাইডিং করায় নাকি? এরাই করায়? কত করে রেট বলছে? 6000 পার পার্সন? 6000 টাকা? পার পার্সন 6200 টাকা, बार्गेनिंग एप्लीकेबल। डिपेंड्स ऑन वी नो, अभी यहाँ से तो हम एयर का प्रेशर नहीं देख सकते। नहीं, हम बोल रहे हैं कि अगर किसी का वेट 70 के अंदर है तो उसका अगर 10 मिनट्स फ्लाइंग टाइम मिले तो हमारा जो 82 है हमारा फ्लाइंग टाइम सेम मिलेगा या फिर कम मिलेगा? सेम मिल सकता है। इससे सुनिए, दिन के टाइम में 10 मिनट्स नॉर्मल है, वो नॉर्मल मिनिमम फ्लाइट टाइम है। अभी शाम के टाइम हो गए, विंड में प्रेशर कम होता जाता है ना, इसीलिए आपके वेट के हिसाब से हम बोले 10 मिनट्स है। अब जाके उससे ज्यादा भी हो सकता है, वो अभी नहीं बता सकते एयर का प्रेशर का। वो ওয়েট কমিয়ে একদিন ওয়েট কম, চর্বি হরি কেটে দারুণ পড়বে। নাইস আইডিয়া। 3 মাস না খেয়ে থাক, হয়ে যাবে। হবে না, হবে না বলছিস? তুই যা তো কর 3 মাস না খেয়ে থাক। আম্মানি কি করেছে? আমি ডায়েট বানিয়ে দেবো, থাক তুই থাকতে পারলে আমার কোনো অসুবিধা, তোকে তো বারণ করেছে জন্ডিস হচ্ছে। তো যেটা শুনে আমার একটু বুকে লেগে গেল আর কি, সেটা একটু শেয়ার করে দিই। প্যারাগ্লাইডিংয়ের জন্য খরচা হচ্ছে এখানে 6200 টাকা পার পারসন, অ্যাভারেজ ফ্লাইং টাইম 10 মিনিট। এবার ডিপেন্ড করছে উইন্ড প্রেসারের ওপর। উইন্ড প্রেসার যদি কম থাকে তাহলে ওটা মোটামুটি আরও কমে যেতে পারে, আর যদি বেশি থাকে তাহলে থাকতে পারে। আর যদি জিপ লাইনিং করতে চাও তাহলে পার পারসন 350 টাকা। কিন্তু বর্তমানে এই পেলিংয়ের এই জায়গাটা থেকে জিপ লাইনিং আপাতত বন্ধ রয়েছে, শুধুমাত্র এখানে প্যারাগ্লাইডিংই হয়। তো এন্টারিং স্কাইওয়াক, পেলিংয়ের বিখ্যাত স্কাইওয়াক, আর সেই বুদ্ধ মূর্তি কোথায় রাখবি? এদিকে লম্বা লম্বা করে রেখে দে। তো এই হচ্ছে বুদ্ধ মূর্তি, আর এইখানে খুলে যেতে হবে জুতো। হচ্ছে স্কাই ওয়াকের ভিউ। ও লাফাবি না, বারণ করেছে। कुछ तो बात है। এইভাবে দেখে লাভ নেই, চলো সিনেমাটিক এনজয় করো। পেলিং এসে পৌঁছেছি, এখন বাজে হচ্ছে পাক্কা 5টা, আর পুরো একদম প্রপার পেলিং এসে পৌঁছেছি, এই পুরো ইউ টার্ন। আচ্ছা, আর এইখানে কোনো মানে এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি শুধুমাত্র হোটেল হোটেল আর হোটেল, মানে এতটাই কমার্শিয়াল প্লেস এইটা যেখানে হোটেল ছাড়া আর কিচ্ছু নেই। তো এই হচ্ছে হোটেল স্যাম টেন লিঙ্ক, মোবাইল নাম্বার এখানে দেখা যাচ্ছে, আমি ডিসক্রিপশন বক্স সমস্ত কিছু ডিটেলস দিয়েও দেবো। আর এই হচ্ছে এদের পার্কিং এরিয়া, মানে বাইকের জন্য মোটামুটি অ্যাভেলেবেল পার্কিং। আর এই হচ্ছে হোটেল।
তো ভেতরে যাব, চেক ইন করবো, ফ্রেশ হব। এখানে তো বলছে কোনো রকম ঘোরার বাইরের জায়গা নেই, তো এখান থেকেই একটু রাত্রেবেলা একটু মজা গানা করবো, দ্যাটস, তারপরে ঘুম। কালকের প্ল্যান তো কালকে বলবো। চলো গিয়ে রুম ট্যুর তোমাদেরকে দিচ্ছি। আর এই হোটেল স্যাম টেন লিংয়ের রাস্তাতে দাঁড়িয়ে একটা জিনিস দেখাচ্ছি, মানে দেখে আমি অবাক। এ দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, মাউন্ট কাবরু এস অ্যান্ড কাবরু নর্থ দুটোই পরপর দেখা যাচ্ছে। তো রুম ট্যুরটা দেওয়ার জন্য একবার অন করলাম আর কি। এটা হচ্ছে রিসেপশন, তলায় ডাইনিং। আমরা অ্যাকচুয়ালি আছি হচ্ছে এটা 4th ফ্লোর, কিন্তু এটা মানে একদম গ্রাউন্ডের সাথে সাথে, কারণ এর বেসমেন্টে আরও 3টে ফ্লোর রয়েছে। আচ্ছা, এইটা রয়েছে চয়নদের রুম। রুমটা খুবই ছোট, কিন্তু আমাদের রুমটা পুরো খেলার মাঠ। আর এইটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটায় কি মায়া পড়েছে জানি না। এইখানে একটা সোফা দিয়েছে, একটা টেবিল দিয়েছে, এইখানে একটা বেড দিয়েছে, এখানে বিয়েবাড়ির চেয়ার দিয়েছে, আর এখানে একটা উইন্ডো দিয়েছে। উইন্ডো থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভিজিবল হয়, যেটা আমি এই দিক থেকে দেখতে পেয়েছি। এই যে এখান থেকে দেখতে পেয়েছি। তো যাই হোক, এখানে একটা আয়না দিয়েছে, আয়নাটা অ্যাজ ইউজুয়াল। আর দেখি ওয়াশরুমের কি অবস্থা। এই হচ্ছে ওয়াশরুম, অ্যাভারেজ। তো এই হচ্ছে হোটেলের রুম। আর এই রুমটা বড়, বাট ভালো রুম। কিন্তু পাশের যে ওদের রুমটা দেখলাম, ওদের রুমটা অ্যাভারেজ রুম। এত আমরা দাম দিয়ে বুক করেছি, কিন্তু এরকম অ্যাভারেজ রুম দেওয়াটার মানেটা ঠিক বুঝলাম না। তো যাই হোক, সেসব কথা পরে আসছি, কেন হয়েছে না হয়েছে সেসব কথা আমরা পরে বলছি। আমি ব্লগের এন্ডে বলবো এইসব কথাবার্তাগুলো। আর তো চলো এখন খাবো, খুব জোর খিদে পেয়েছে, জাস্ট আর পারছি না। এবার জাস্ট এখানেই খাবো, ডাইনিং করবো, দেন তারপরে কথা হবে। টাটা। না, শেষটা ঠিক এইভাবে করতে চাইনি। বিশ্বাস করো, চেয়েছিলাম ঠিক প্রফেশনাল উপায়েই শেষ করো ভিডিওটাকে, কিন্তু ওই যে কখন কাজের পারপাস ভুলে গিয়ে মেতে উঠেছিলাম বন্ধুসঙ্গে। আর তাই হয়তো সেই রাতটাকে আজও মিস করি, কারণ ওই যে বলাই আছে, জিন্দেগি না মিলেগি দোবারা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে গুড নাইট ফ্রম পেলিং, ওয়েস্ট সিকিম। I'm